এবার এখন একটা জিনিস দেখা যাক, যেখানে আমরা আজকে করব হচ্ছে মানে ইএমএফ এর সঙ্গে ভোল্টেজের একটা সম্পর্ক বের করবো, ঠিক আছে? আগের দিনে যদিও আমরা বের করেছিলাম, যেখানে ছিল হচ্ছে VAJ ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইনটু ই নট করেছিলাম, ঠিক আছে, সোর্সে। এখানে ছবিটা একটু পার্থক্য হচ্ছে কি, বলছে যে সোর্স যেটা দিচ্ছে সেটা হচ্ছে ই নট একটা আমাকে দিচ্ছে, ইএমএফ দিচ্ছে। আর যেরকম এবি যেরকম ছিল, আর রেজিস্ট্যান্সের মানে এবি লেন্থ কত ছিল সেটা আগের মতনই রয়েছে। এবি লেন্থ কত রয়েছে, এবি ইকুয়াল টু ক্যাপিটাল এল রয়েছে, সেখানে AJ ইকুয়াল টু স্মল এল রয়েছে। ধরে নিচ্ছি রেজিস্ট্যান্স অফ এবি ইকুয়াল টু হচ্ছে আর, মানে এবি দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স হচ্ছে আর, আর AJ মানে রেজিস্ট্যান্স কে আর নট দিতে পারি বা R1 দিতে পারি, যা ইচ্ছা দিতে পারি, বা স্মল আর দিতে পারি, যা ইচ্ছা দিতে পারি। মানে ধরলাম এইটুকু রেজিস্ট্যান্স একটা আলাদা কিছু, আলাদা কিছু, দুটো আলাদা আলাদা করতে হয় না, প্রাথমিক তার জন্য বোঝাচ্ছি। আলাদা ছিল দুটো, যে না হলে কি দুটো জায়গায় ই দিয়ে দিলে মনে হবে কি দু জায়গায় আমি সেম ব্যাটারি ইউজ করে দিয়েছি। আমি জাস্ট বোঝাতে চাইছি দুটোর ভ্যালু আলাদা। কেউ যদি E1 দেয় E2 দেয় তার কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা দিতে পারে, জাস্ট এক না হলেই হলো। হ্যাঁ, ভোল্টেজ আলাদা হতে হবে, এটাই হচ্ছে কথা। এবার কি হচ্ছে যে আমার যদি ভালো করে লক্ষ্য করি, এ একটা কারেন্ট দেবে, মানে ই নট একটা কারেন্ট দেবে, আবার ইও একটা কারেন্ট দেবে, আর জি হচ্ছে গ্যালভানোমিটার রয়েছে। তো ই নট যে কারেন্টটা দেবে, ই নটের কারেন্টটাকে কত I1 দ্বারা ডিনোট করছি না আমি, মানে ওই ব্যাটারি থেকে I1 কারেন্ট প্রবাহিত হবে। I1 ইকুয়াল টু কত হবে, ওর ইএমএফ যত বাই ওর রেজিস্ট্যান্স কত পাবে, এ থেকে যে পর্যন্ত কানেক্টেড রয়েছে এখন সার্কিটটা, তার জন্য পাবে হচ্ছে R0 পাবে রেজিস্ট্যান্স। কারণ এ থেকে যে পর্যন্ত কানেক্ট আছে রেজিস্ট্যান্সটা, আমি বড় কানেক্ট করি না, আমি জাস্ট এখান থেকে কানেক্ট করেছি, এখান থেকে প্রবাহ হচ্ছে। কারণ যে অবধি যখন ওখানে কানেক্ট করা আছে, বি তে কানেক্ট করা নেই। I2 কত পাবে, I2 পাবে হচ্ছে E বাই R0 পাবে, একই ব্যাপার, ওই কানেক্টরটা ওইটুকু পর্যন্তই রয়েছে তো, তার জন্য। এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে I2 যেটা E বাই R0 লিখেছি, বা I1 ইকুয়াল টু E নট বাই R0 লিখেছি। এবার গ্যালভানোমিটার কি করবে, গ্যালভানোমিটার কারেন্ট আছে কিনা সেটা নির্দেশ দেবে। সাধারণত কি করবে, কতটা কারেন্ট আছে নির্দেশ দেবে, এদের দুজনের বিয়োগফলটাকে নির্দেশ দেবে, কারণ কি দুটো বিপরীতমুখী আছে, I1 আর I2 দুটো পুরো উল্টো অপোজিট দিক থেকে আসছে। এবার তো এমন হয়ে যেতে পারে যখন ইফ ক্যাপিটাল G ইকুয়াল টু 0, মানে গ্যালভানোমিটার রিডিং 0, ক্যাপিটাল G না, IG ইকুয়াল টু 0, I অফ G, গ্যালভানোমিটার রিডিং যদি 0 দেয় তার মানেটা কি, তার মানে হচ্ছে I1 ইকুয়াল টু I2 হয়ে যাবে, মানে দুটো কারেন্টই সমান হয়ে গেছে। যদি সমান হয়ে যায় একে অপরকে মিনিমাইজ করে দেবে ওখানে সময়। তাই যদি বসাই তাহলে E বাই R0 এরকম হচ্ছে, এরকম তো করা যাচ্ছে। তাহলে আর কেটে গেল, তাই E নট ইকুয়াল টু E হলো। এবার যেটাকে আমরা E নট লিখছি বা যেটাকে আমরা E লিখছি, সেগুলোকে আমরা একটু আলাদাভাবেও লিখতে পারি। কিরকম ভাবে লিখতে পারি, VAJ ও লিখতে পারি না, আগের দিন আমরা করেছিলাম না, VAJ করেছিলাম, এরকম ভাবে লিখছিলাম আগের দিনে, এটা মনে আছে? VA থেকে J ইকুয়াল টু স্মল l বাই ক্যাপিটাল L ইকুয়াল টু E নট করেছিলাম। অ্যাকচুয়ালি VAJ টাই তো E রয়েছে না, বা একটা রয়েছে, মানে আমরা কি বলতে চাইছি, এই যে দুটো যে সমান হয়ে গেল, সেই সমানটা আমরা পোটেনশিয়ালের রেসপেক্টেও লিখতে পারতাম। আমরা যদি চাইতাম তাহলে বলতাম যে এটা পোটেনশিয়ালের রেসপেক্টে আমরা লিখছি। কিরকম ভাবে লিখছি আমরা পোটেনশিয়ালের রেসপেক্টে, মানে আজকে আমরা এরকম করতে পারতাম যে সুতরাং তাহলে E ইকুয়াল টু এরকম লেখা যায় স্মল l বাই ক্যাপিটাল L ইনটু E নট। কারণ কি এখানে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকার জন্য V কে E দ্বারা কনভার্ট করে দেওয়া যেতে পারে। মানে আগের দিন আমরা যে অ্যাপ্রোচ অবধি এসেছিলাম, যে বলেছিলাম যে বিভব প্রভেদ ইকুয়াল টু যত অবধি কানেক্ট করব সেই দৈর্ঘ্যটা, মানে বিভব প্রভেদকেও যেহেতু বলেছিলাম রেজিস্ট্যান্সকে যদি কন্ট্রোল করা যায় তাহলে বিভব প্রভেদকেও কন্ট্রোল করা যায়, পোটেনশিয়াল ডিফারেন্সকে। এবং সেই ফর্মুলাটা এটা পেয়েছিলাম লাস্টেরটা যেটা ছিল, এটা পেয়েছিলাম। তো এই ক্ষেত্রে তো আমি যে ওই ডান দিকে যে ইটা দিয়েছি ওর কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স দিইনি তো, আমি তো একটা আর দিইনি, তাহলে যা পোটেনশিয়াল হবে তাই ইএমএফ হবে, চেঞ্জ তো হবে না। তাহলে ইএমএফ কত শো করছে, আমাকে যেটা শো করছে সেটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল হিসেবেও লিখতে পারি আমি, মানে এই ইটাকে ভি হিসেবেও লিখতে পারি, আর ভি এর একটা নিজস্ব সম্পর্ক আছে সেই হিসাবে বসিয়ে দিতে পারি। তাহলে কি বোঝানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে কোনো সেলের ইএমএফ ও কন্ট্রোল হচ্ছে, এখানে ইএমএফটাও কন্ট্রোল করা যাচ্ছে, মানে তড়িৎচালক বলটাও পরিবর্তিত হয়ে যাবে। এবং এটা স্বাভাবিক জিনিস, যদি পোটেনশিয়াল যদি চেঞ্জ হতে আরম্ভ করে এবং তার যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি না থাকে, তাহলে কি হবে, ওর যা ইএমএফ দেবে তাই পোটেনশিয়াল ডিফারেন্স দেবে। তা কিছুক্ষণ আগে যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্সকে চেঞ্জ করি তাহলে ইএমএফও চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু গন্ডগোলটা শুরু হবে কখন থেকে, যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে আসবে। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে আসে তাহলে কি হবে, তাহলে নিশ্চয়ই আমি ডাইরেক্ট এটা লিখে দেওয়া যেত না। বলছিলাম যে আমি I1 +
ও এটা আমি ধরে নিচ্ছি, মানে I1 ইকুয়াল টু কত হবে, I1 হবে তো তড়িৎ চালক বল বাই রেজিস্ট্যান্স, I2 হবে তড়িৎ চালক বল। I1 ইকুয়ালস টু তো E0 বাই R হবে, কারণ কি তুমি RAB টা RAB টা R ধরে দিয়েছি, লুপটা কনসিডার করে নিতে, আমি তো কানেক্টরটা এখানে রয়েছে। না E0 এর ক্ষেত্রে বলছি। হ্যাঁ E0 টা হলে আমি তো কি করছি, E0 টাকে কানেক্ট এখানে অবধি করেছি, পুরো অবধি নেই আমার লুপটা, একটা বদ্ধ নিত। শুধু আমি যদি ওই পার্টটা মানে কি বলবো যে I2 যে লেখা আছে না, E দিয়ে G দিয়ে যে আছে, ওটা যদি নাই থাকে তাহলে ওটা হয়, কিন্তু আমি যতদিন কানেক্ট করব এটা এক্সেপশনাল কেস, হ্যাঁ ততদিন ধরে নিচ্ছি। না হলে কি করতাম, না হলে আমি জকিটাকে এখানে অবধি টেনে দিতাম, তাহলে এই দুটো আরই তো সেম হবে, কারণ লুপটা যেখানে আছে কেউ যদি পছন্দ না হয় আর নট, সে যদি আর দিয়ে করতে চায় আমি জকিটাকে এখানে অবধি বি তে কানেক্ট করে দেবো, তখন ওর জন্য I2 চলে আসবে। এই হচ্ছে এবার কোন পজিশন আসবে সেটা আমি জানি না, সত্যি কথা বলতে সেটা জানি না, কারণ কি এমন একটা পজিশনে যেখানে গ্যালভানোমিটার কারেন্ট 0 হবে, সেই পজিশনের কথা বলছে। মানে গ্যালভানোমিটার কারেন্ট 0 হবে কোথায়, যে পজিশনে কেউ 0 হতে পারে, যে বা এরকম একটা পজিশনেও 0 হতে পারে, এরকম একটা পজিশনে 0 হতে পারে, যে কোনো একটা পজিশনে 0 হতে পারে, সেই পজিশনটা আমরা ধরে নিলাম এল দৈর্ঘ্য আছে স্মল এল এবং তার রেজিস্ট্যান্স আছে আর নট আছে, এটা ধরে নাও। এবার আমার অ্যানসার হলো এটা, কিন্তু যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হবে সেটাই হচ্ছে আমার মাথা ব্যথা, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স কোনো জায়গা থেকে চলে আসে। ঠিক আছে, আচ্ছা এবার দেখা যাক, এবার ডায়াগ্রামটা একটু বড় হয়ে গেছে, কারণ কি এর মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে এসেছে। এই যে এখানে যে সেলটা লাগানো আছে তার মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে স্মল আর, আর এখানে একটা চাবি দেওয়া আছে, চাবি বলতে মানে সুইচ মতন একটা দেওয়া আছে, সুইচটা অন অফ করা যায়। যখন আমি সুইচটা অফ রাখছি তখন কি এই বর্তনীটা থাকা আর না থাকা একই হবে, কারণ কি এই পাশে তো কারেন্ট প্রবাহিত হবে, তাহলে এই আর এরও কোনো এফেক্ট ফেলবে না, এখানেও কোনো এফেক্ট ফেলবে না, কোনো কিছু ফেলবে না, কারণ বর্তনীটা মুক্ত অবস্থায় থাকবে, কোনো ক্লোজ লুপ হয়নি যখন সুইচটা বন্ধ ছিল। কিন্তু সুইচটা যখন অন করবো তখন প্রবাহ দিক থেকে হতে আরম্ভ করবে, তাই না? এবার সুইচটা যখন অন নেই, ভালো করে দেখা যাক, তখন এই আই কারেন্টটা তো নেই আমার হাতে। আই যদি না থাকে গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দেবে? দেবে না। এবার অ্যাকচুয়ালি অন্য একটা কারেন্টও আছে, এই পাশ দিয়েও কারেন্ট আছে, মানে এখান দিয়ে একটা কারেন্ট আছে, এই এখান দিয়ে কারেন্ট যাবে, যেটা আমরা I1 I2 আগেরটাই করেছি, এই একটা I1 দেবে, এখান দিয়ে কারেন্ট দেবে, I2 দেবে। তার সত্ত্বেও গ্যালভানোমিটার যদি বিক্ষেপ না দেয়, তার মানে একটা পার্টিকুলার পজিশনে গেছি আমরা যেখানে I1 I2 করে বসে আছি, কারণ কি এই পাশ দিয়ে কারেন্ট আসছে না, কিন্তু এখান দিয়ে তো কারেন্টের ব্যাপার আছে, এখানে একটা কারেন্ট আছে, কারণ কি এ তো এই বর্তনীকে পেয়ে নিয়ে বসে থাকবে না। তো সেই যদি থাকে, যদি ফার্স্ট কন্ডিশন ধরে নিই যে ফার্স্টে IG 0 হচ্ছে, IG 0 ফার্স্টে, এবং অবশ্যই কি কিন্তু বন্ধ রয়েছে, ঠিক আছে, কিটা মানে আমি এখনো সুইচটা অন করিনি, সেই অবস্থায় কি হবে, সেই অবস্থায় হবে E স্মল l বাই ক্যাপিটাল L, L1 লিখেছিস, L1 বড় করে করি, E স্মল l বাই ক্যাপিটাল L ইনটু E0। এটা হচ্ছে আমার এক নম্বর ইকুয়েশন, যে ক্ষেত্রে কি AJ1 দূরত্বটা হচ্ছে L1 দূরত্ব, মানে আমি এখন কোথায় আছি, জকির পজিশনটা কোথায়, J1 পজিশনে আছে, J1 পজিশনে আছে, তার জন্য বলা হচ্ছে যে যদি J1 পজিশনে থাকে সেই অবস্থায় গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য দিচ্ছে, এবং আরো একটা কন্ডিশন কি, তখন আমি চাবিটা অনই করি, মানে এই যে আর যে ব্যাপারটা আছে সেই আরটা আমার কোনো জায়গায় আসছে না, তখন হচ্ছে E এটা, যেমন আগে কিছুক্ষণ আগে যেটা করলাম I1 I2 প্রমাণ করে যেটা তৈরি করলাম, এর বলছে তুমি চাবিটা অন করে দিয়েছো, চাবিটা যদি অন করো তাহলে I কত হবে, কত কারেন্ট প্রবাহিত হবে, এই যে আইটা লিখেছি সেটা হবে হচ্ছে E বাই ক্যাপিটাল R প্লাস স্মল r পরিমাণ হবে, তাই হবে তো। এই দুই রেসপেক্টে পটেনশিয়াল কত দেবে, V কত হবে, I ইনটু R হবে, I ইনটু R মানে হচ্ছে এখানে গুণ করে দিলে হচ্ছে I এর মান গুণ করে দিলে হচ্ছে E ইনটু ক্যাপিটাল R বাই R প্লাস স্মল r, হচ্ছে তো। E বাই V কত হচ্ছে, ক্যাপিটাল R প্লাস স্মল r বাই ক্যাপিটাল R, এটা 2 নম্বর ইকুয়েশন তৈরি করে রেখে দিয়েছি, E বাই V ঠিক আছে। এবার বলছে যে এবার সুইচটা তো আমার কাছে অন করা রয়েছে, এখনই এখানেই অন করে দিস না, সুইচ কিন্তু এখানেই অন করে দিয়েছি, সুইচ যদি অন না করতাম তাহলে এই আইটাকে পেতাম না আমরা, কারণ না হলে I2 পেতাম, I2 অন্য দিক দিয়ে আসতো, তাহলে আই পেয়েছি যখন সুইচ আমি অন করে দিয়েছি। এবার তুমি কি করছো, এবার জকিটাকে পজিশন চেঞ্জ করছো, জকির পজিশন চেঞ্জ করে ধরে নিলাম এরকম একটা পজিশনে এনেছো, মানে জকিটাকে স্লাইড করছো, স্লাইড করতে করতে এমন একটা ভাগ্যবশত এমন একটা পজিশন পেয়ে গেছি যেখানে আবার গ্যালভানোমিটার কারেন্ট 0 দিয়ে দিয়েছে, আবার দিয়ে দিয়েছে, মানে এবার সেই পজিশনটা যা ইচ্ছা হতে পারে সেটা আমার হাতে নেই, পজিশনটা আগে এসেছে, ধরে নিলাম যে AJ2 পজিশন, মানে যখন দৈর্ঘ্য হবে L2 তখন জকি দিচ্ছে কি তোমার পুরো গ্যালভানোমিটার প্রবাহ দিচ্ছে কি 0। এবার তখন কি মাপবে ভালো করে দেখা যায়, কিটা অন রয়েছে, তখন কি ও E L0/L E0 মাপবে নাকি V মাপবে, ও E L0/L E0 মাপবে, নাকি V মাপবে, ও E L0/L E0 মাপবে, 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 E L
কারণ ও তখন ভি মাপতে আরম্ভ করবে। কিসের জন্য? কারণ ওর কাছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। এখন ই আর ভি সমান হবে না। অন্য সমস্ত ক্ষেত্রে ই আর ভি সমান হয়ে যাচ্ছিল, কিন্তু এখন কি সার্কিটটা পুরোটা রয়েছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থেকে যায় তাহলে আমি তো বলতে পারবো না যে ই মাপছে, কারণ কি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকা অবস্থায় আমাদের সব পোটেনশিয়ালকে দেয়, ইএমএফ কে দিতে পারে না। তাহলে পরের কন্ডিশনে কি হচ্ছে? ভি ভি এ জে ধরতে পারো বা ভি এ জে টু ধরতে পারো, যেটা ইচ্ছে ধরতে পারো। ভি ইকুয়াল টু কত দেবে? L2/L ইনটু ই নট দেবে। এই জায়গাটাও ভি দেওয়ার কথা ছিল, এখানেও কিন্তু ভি এ জে ছিল, মানে ভি এ জে 1 ছিল, কিন্তু তখন কি তখন তো ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিলই না, তার জন্য আমার কোনো মাথা ব্যথা ছিল না। এবার এটা হচ্ছে আমার 3 নম্বর ইকুয়েশন। দাদা এটা ভিএজে হ্যাঁ, বলতে ভিএজে মানে এক্ষেত্রে কোথায় পজিশনটা কোথায়? এ জে টু ইকুয়াল টু হচ্ছে, মানে আমি যখন জে টু পজিশন অবধি করছি তখন ওটা এল টু ধরে নিচ্ছি, এল ওয়ান আগেরটা হচ্ছে এবার এল টু ধরে। এখানে ই বাই ভি করেছি তো, তাহলে এটাকেও ই বাই ভি করবো। ই বাই ভি করার জন্য কত করতে হবে? 1/3 করতে হবে। 1/3 করলে কত? ই বাই ভি ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। 4 নম্বর ইকুয়েশন 1 2 3 4, কিছুই না, ঘুরছি শুধুমাত্র এপাশ থেকে ওপাশ ঘুরছি। এবার বললাম কি 3 ইকুয়াল টু 4, 3 ইকুয়াল টু যদি 4 করে দিই, 3 না 2 ইকুয়াল টু 4, কারণ আমার এখানে একটা ই বাই ভি আছে, ওখানে একটা ই বাই ভি আছে। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু কত? L1 বাই L2। এটা কাটাকুটি করলে কি হয়? 1 বাই স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু L1 বাই L2। স্মল আর ইকুয়াল টু হয় L1 বাই L2 মাইনাস 1 ইনটু ক্যাপিটাল আর। এই হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলা। মাথায় এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্মল L2। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা ভুলে যাই L1 বড় না L2 বড়, ঠিক আছে? কারণ আমাদের ডাইরেক্ট প্রমাণ দিলে তো এটা করে দেবো, ঠিক আছে? তখন কেউ ডাইরেক্ট প্রমাণে কেউ ভুল করে না, কারণ যেটু পজিশনটাকে ঠিক করে। অঙ্ক যদি দিয়ে দেয় না যে প্রথমে দেখা বললো প্রথমে নিষ্পন্দ বিন্দু, কারণ গ্যালভানোমিটারের প্রবাহ ছিল মানে নিষ্পন্দ বিন্দু, বলে দিল প্রথমে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে 80 সেন্টিমিটারে, পরবর্তীকালে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে হলো 60 সেন্টিমিটারে, ঠিক আছে? তা যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি 5 ওহম থাকে বা যে কোনো একটা বলে দেয়, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? এবার গন্ডগোলটা কি? L1 কত L2 কত ভুলে গেছি, L1 80 না L2 80 ভুলে গেছি। মাথায় রাখতে হবে অঙ্কের জন্য রেজিস্ট্যান্স কোনো নেগেটিভ হতে পারে না। তাহলে উপরেরটাকে কি হয়? ছোট রাশি দিয়ে ভাগ করতে হবে L2 কে। L2 অলওয়েজ ছোট হবে। বা কেউ যদি ভুলেও যায় L1 বাই L2 আছে অথবা L2 বাই L1 আছে কিনা, মাথায় রাখতে হবে বিয়োগফল যেন নেগেটিভ না আসে। এই দুটোকে কত 1 থেকে বাদ দেওয়া হচ্ছে, কারণ এই দুটোর বিয়োগফল কত 1 এর চেয়ে বড় হতে হবে। 1 এর চেয়ে বড় তখনই হবে যখন ছোট রাশিটা নিচে থাকবে। এই হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করার হচ্ছে। প্রথমে আমরা ডাইরেক্ট অ্যাপ্রোচ, যখন কিটা অন ছিল না তখন করে নিলাম, মানে কিটা অফ অবস্থায় তখন ই এর ভ্যালু বের করলাম, এবার কিটাকে অন করে দিয়েছি, মানে সুইচটাকে অন করেছি, করে আমরা একটা পোটেনশিয়াল বের করলাম, ভাগ করে দিলাম। কারণ আমরা এইটুকু জানি যে ওকে যদি একবার কি অন করে দিই তাহলে ও আর ই কে মাপবে না, ও মাপতে আরম্ভ করবে কি কে? ভি কে আরম্ভ করে দেবে মাপতে। তাহলে ই আর ভি এর মধ্যে একটা রিলেশন দরকার, তার জন্য আগে থেকে একটা ই আর ভি এর মধ্যে রিলেশন বের করে রেখে দিয়েছি, আগে থেকে রেখে দিয়েছি, কারণ দুজনকে সমান করতে হবে। কারণ কি আমার পুরো রিলেশনটা আনতে হবে ইন্টারনাল রেজিস্ট্যান্সকে এক্সটার্নাল রেজিস্ট্যান্স এবং লেন্থের রেসপেক্টে, ই বা ভি এর রেসপেক্টে আনলে চলবে না। তার জন্য দুটো ইকুয়েশন দরকার, যাকে রিপ্লেস করা যেতে পারে। নাহলে আমি এখান থেকে বলে দিতে পারতাম স্মল আর ইকুয়াল টু কিছু না কিছু ভ্যালু আসবে, কিন্তু এটা করা যাবে না। দুটো করে দৈর্ঘ্য রেসপেক্টে বের করেছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই একটা এরকম ডায়াগ্রামটা রয়েছে আমার কাছে, ঠিক আছে? এখানে বাইরে রয়েছে একটা তড়িৎচালক বল রয়েছে, আর এখানে পি কিউ আর এস এরকম রয়েছে চিত্রটা, আর মাঝখানে কানেক্টেড রয়েছে একটা গ্যালভানোমিটার দ্বারা। এবার এটাকে দুটো ভাগে ভাগ করা, দুটো ভাগে করা যায়। একটা হচ্ছে ওহমের সূত্র দিয়ে করা যায়, একটা হচ্ছে কারশফের সূত্র দিয়েও করা যায়, ঠিক আছে? পরীক্ষার সময় আমাদের বেশিরভাগ ডাইরেক্ট উল্লেখ করে দেয় কারশফের সূত্রের সাহায্যে করো, এটা ডাইরেক্ট উল্লেখ করে যায়। দুটোই করে দেওয়া হচ্ছে, যার যেটা পছন্দ হবে, কিন্তু কারশফ অবশ্যই করতে হবে। এখানে বলা হচ্ছে কি যে আমি ধরে নিলাম আমার বর্তনী থেকে আই পরিমাণ কারেন্ট দিচ্ছে, এখানে আই পরিমাণ কারেন্ট এখানে সাপ্লাই করছে, এখান থেকে কত যাবে? এখান থেকে ধরে নিলাম I1 কারেন্ট যাচ্ছে, তাহলে এখান থেকে কত যাবে? কেউ চাইলে I2 ধরতে পারে, অথবা কেউ চাইলে বলতে পারে I মাইনাস I1 কারেন্ট যাচ্ছে, যে যার যেটা ইচ্ছে। আমি ধরে নিচ্ছি I মাইনাস I1 কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? ধরে নেওয়া যেতে পারে। এবার এখান থেকে কত কারেন্ট আসবে? এখান থেকে IG কারেন্ট আসবে, তাহলে এখান থেকে কত যাবে? I1 মাইনাস IG কারেন্ট যাবে, তাই তো? এখান থেকে কত যাবে? IG টা এখানের সাথে যোগ হবে, তাহলে হবে I মাইনাস I1 প্লাস IG। এখানে টোটাল যোগ করলে I আবার ফেরত পেয়ে যাবে, আবার I টাকে ফেরত পেয়ে যাবো, কারণ কি ওখানে I1 মাইনাস I এটা যোগ করলে ওটাই হয়ে যাচ্ছে।
এবার বলছে এ বি ডি এ লুপে ফার্স্ট লুপে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট কত? ফার্স্ট আমি ক্লকওয়াইজ হচ্ছে মানে এইরকম করছি কাজ, এরকম যদি করি তাহলে হবে হচ্ছে I1 ইনটু P প্লাস IG ইনটু G মাইনাস I মাইনাস I1 ইনটু R ইকুয়াল টু 0। প্রথমত এখানে কোনো তড়িৎচালক বল নেই এই লুপের মধ্যে, আর দ্বিতীয়ত কেন এটা মাইনাস হচ্ছে এটা ভালো করে দেখা যাচ্ছে। যখন ক্লকওয়াইজ ঘুরছিল এখান থেকে কারেন্টে যাচ্ছে হলো অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, মানে নিচের দিকে নামছে, আমার উপরের দিকে ক্লকওয়াইজ যাচ্ছে, কিন্তু এটা তো কি হচ্ছিল উপরে ওঠা উচিত ছিল, বাট এটা উঠছে না, তার জন্য কারেন্ট ডিরেকশন আমাকে চেঞ্জ করার জন্য মাইনাস সাইনটাকে আনতে হবে, এটা বোঝা গেল। আর ইফ IG ইকুয়াল টু 0 তখন নিষ্পন্দ অবস্থায়, অ্যাকচুয়ালি নিষ্পন্দ অবস্থায় আমাদের এই পুরো ক্যালকুলেশনটা করতে হবে নিষ্পন্দ অবস্থায়, মানে হচ্ছে যেটাকে অনেক সময় বলে ব্যালেন্স কন্ডিশন। কি বলা হচ্ছে, যখন গ্যালভানোমিটারের মধ্যে কোনো প্রবাহ যাবে না সেই অবস্থায় আমাদের শর্তটা নির্ণয় করতে বলেছে। গ্যালভানোমিটারে যদি প্রবাহ না যায় তাহলে IG এর ভ্যালু কত হবে? 0 হবে। এবার কেউ বলতে হতো তাহলে আমি প্রথমেই এটা করে নিতে পারতাম, তো প্রথমে আমরা করি না এই কারণের জন্য তাহলে কার্শফ রাগ করবে না, মানে কার্শফের সূত্র করতে হবে। এটা আমরা কি কেভিএল প্রয়োগ করেছি, তা কেভিএল প্রয়োগে আমি যদি IG নাই লিখতাম তাহলে কি করতাম, এটা লিখতাম, IG কোনো লিখতাম না। ভদ্রতার খাতিরে একটা লাইন লিখে দেওয়া হয়, তারপর আবার বলে দেওয়া হয় IG 0 আছে আমার কাছে, তাহলে এখানে কত হবে I1P, মানে IG 0 হলো I1P, ওটা ইকুয়াল টু পাঠিয়ে দিচ্ছি I মাইনাস I1 ইনটু R। কেউ কষ্ট করে যদি কারো যদি হাতে অঢেল টাইম থাকে তাহলে কি করবে, I1 টাকে পাশে নেবে, লিখবে হচ্ছে I1 কমন দিয়ে P প্লাস R ইকুয়াল টু I ইনটু R লিখতে পারো, যার কাছে প্রচুর টাইম আছে পৃথিবীতে, কিন্তু আমি কি করব, ঠিক আছে আমি এখানে ছিল। এবার লুপ কোনটা আছে, B C D B লুপে, মানে এবার এই লুপে ক্লকওয়াইজ যাবে, সবই ক্লকওয়াইজ আমি ধরে নিচ্ছি, তাহলে হিসাব মতন কত I1 মাইনাস IG ইনটু Q, কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে মাইনাস I মাইনাস I1 প্লাস IG ইনটু S মাইনাস IG ইনটু G ইকুয়াল টু 0। আবার কি করব, কত ইফ IG ইকুয়াল টু 0 তাহলে কত হবে, এটা হবে হচ্ছে I1 Q হয়ে যাবে কারণ IG 0 হয়ে গেছে, তারপরটা হবে মাইনাস I মাইনাস I1 ইনটু S, এটাও 0 হয়ে গেছে, মাইনাস 0 ইকুয়াল টু 0, তাহলে I1 Q ইকুয়াল টু কত I মাইনাস I1 ইনটু S, এটা আমার 2 নম্বর। আর যার যার বললাম টাইম বেশি আছে সে এখানেও একই কাজ করবে, কিন্তু আমার টাইম নেই, তার জন্য আমি কি করব, জাস্ট 1 ডিভাইডেড বাই 2 করে দিলে কত আসবে, P বাই Q ইকুয়াল টু আসবে R বাই S, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, হয়ে গেছে না। আপনি কি হবে বড় করে করতে হবে যে এখানে করতে হবে কি I বাই I1 করতে হবে, এবং সেখানে কি হবে দুটো রাশি একসঙ্গে থেকে যাবে, তো এটা P বাই Q ইকুয়াল টু R বাই S, এটা হলো। আরেকটু বলে নিচ্ছি, এবার আরেকটা কোশ্চেন আসে, যদি রেজিস্ট্যান্স গুলোকে দেখো ব্যাটারিকে কানেক্ট করা হয়েছে কোথায়, এটা হটসের কোশ্চেন, ব্যাটারিকে এটা সবাই দেখে নাও তারপরে ঢুকবে, ব্যাটারিকে কানেক্ট করা হয়েছে A আর C বিন্দুতে, আর গ্যালভানোমিটার কানেক্ট করা হয়েছে B আর D বিন্দুতে। যদি পুরো সিস্টেমটাকে ঘুরিয়ে দেওয়া হতো, গ্যালভানোমিটার কানেক্ট করতাম A আর C তে, ব্যাটারিকে কানেক্ট করতাম আমরা B আর D তে, তখন কি হতো, এখন কি হচ্ছে, এখন হচ্ছে গ্যালভানোমিটারের রেসপেক্টে রেশিও বেরাচ্ছে, মানে এ পাশের একটা বাই ওটা বা এই পাশের এটা বাই, তখন যদি এখান থেকে চলে যেত, এখান থেকে যদি গ্যালভানোমিটার চলে আসতো তাহলে কি হতো, P বাই R আসতো, তখন আমার আসছে P বাই R ইকুয়াল টু Q বাই S আসতো, ঘোরালে কি হয়ে যায়, P বাই Q ইকুয়াল টু আবার R বাই S হয়ে যায়। দাদা তখন ক্ষেত্রে কি IG ইকুয়ালস টু 0, হ্যাঁ অবশ্যই IG ইকুয়াল টু 0, তো IG ইকুয়াল টু 0 না ধরা হয় তাহলে তো এই জিনিসগুলো আনবেই না, কারণ কি আমাদের মেইন কন্ডিশন হচ্ছে নিষ্পন্দ অবস্থায়, গ্যালভানোমিটার নিষ্পন্দ রয়েছে, কোনো প্রবাহ হচ্ছে না, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এদিকে দেখা যাক যে উইস্টন ব্রিজের যে প্রবলেমটা ছিল, উইস্টন ব্রিজের প্রবলেম কি হচ্ছে, যে আমার যে রেশিওটা P বাই Q ইকুয়াল টু R বাই S রয়েছে, সেই জিনিসটা আমাকে কি করছে, বলছে একটা আননোন রেজিস্ট্যান্স কে ফাইন্ড করতে, মানে S কে ফাইন্ড করতে আমার তিনখানা রেজিস্ট্যান্সের দরকার পড়ছে, এবং সেই কম্বিনেশনটা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেটা হয়তো আমরা নাও পেতে পারি, কারণ কি আর P Q আর R পরিমাণ রেজিস্ট্যান্স তো আমার কাছে থাকা উচিত, তাহলে এদের রেশিওকে মেলানোর জন্য আমার কাছে প্রচুর পরিমাণ রেজিস্ট্যান্স থাকা উচিত, এবং এক একটা টাইমে কি ইম্পসিবল হয়ে যেতে পারে, কারণ কি আমরা তো জানি না S এর ভ্যালুটা কত, তার জন্য রেশিও মেলানোটা খুব মুশকিল হয়ে যাবে। তার জন্য আবিষ্কার করা কি হলো, মিটার ব্রিজ। মিটার ব্রিজ নামে বোঝা যাচ্ছে মিটার কথাটা আসছে, মানে দৈর্ঘ্য কথাটা আসছে,
এখানে কি করছে বলছে আমাদের রেজিস্ট্যান্স বেসিক্যালি হয় কি রেজিস্ট্যান্স নরমালি আর রেজিস্ট্যান্স আর না এমনি রেজিস্ট্যান্স এর ইকুয়াল টু কি হয় রো এল বাই এ রো একটা নির্দিষ্ট পদার্থের জন্য কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট কারণ কি আমি তারটাকে না টানবো না আমি কোনো কিছু করবো তাহলে এল এর যদি বৃদ্ধি করি তাহলে আর বৃদ্ধি হবে তার এই নিচে রয়েছে এ থেকে বি পর্যন্ত তার রয়েছে একটা এই এ থেকে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বি হচ্ছে একটা তার ঠিক আছে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বি হচ্ছে একটা তার রয়েছে আমাদের ঠিক আছে এই যে তারটা রয়েছে এই তার হচ্ছে তারের রেজিস্ট্যান্স উপর ডিপেন্ড করবে কি করা হচ্ছে বলা হচ্ছে মিটার পিট যখন চুজ করব আমার আননোন রেজিস্ট্যান্স কোনটা এস এসটা হচ্ছে আমার আননোন রেজিস্ট্যান্স এটাকে আমি জানি না আমার কাছে আর হচ্ছে নোন রেজিস্ট্যান্স তাহলে পি আর কিউ কোথায় যাবে পি আর কিউ কোথায় যাবে বলছে যে পি কিউ হচ্ছে পি হচ্ছে আমার আমি ধরে নিলাম বি থেকে জে হচ্ছে পি কিউ এই যে এইটা বি থেকে জে দৈর্ঘ্য রো ঠিক আছে পিটা হচ্ছে তো বেসিক্যালি আমি লিখতে পারি যে পি ইজ প্রপোর্শনাল টু কেউ রো এল লিখতে পারে বা ডাইরেক্ট রো করে দিতে পারে বা এল করে দিতে পারে পি প্রপোর্শনাল টু রো এল করতে পারি কারণ কি বি থেকে জে ধরলাম আমি হচ্ছে এল ধরলাম ঠিক আছে আর কিউ ধরলাম এ থেকে জে এর এ থেকে জে কত হবে আমার মোট তারটা হবে 1 মিটারে এ থেকে বি হচ্ছে 1 মিটার মানে আমার এ টু বি হচ্ছে 100 সেন্টিমিটার তাহলে এ টু জে কত হবে রো ইনটু 100 মাইনাস এল এটা সমানুপাতিক দেওয়াটা ভালো বইয়ে ডাইরেক্ট ইকুয়াল টু দিলে বাট আমরা সমানুপাতিকটাই দেব তাহলে এটা হচ্ছে কারণ বাই একটা এও থাকে দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে তো তাহলে আমার যে রেশিওটা আসছিল p বাই q ইকুয়াল টু r বাই s সেটা কত হলো p কত রো এল তো রো দুই জায়গা থেকে কেটে যাবে l বাই 100 মাইনাস l ইকুয়াল টু r বাই s তাহলে s কে ফাইন্ড করতে হয় s ইকুয়াল টু কত r ইনটু 100 মাইনাস l বাই l তাই আসছে এবার ভালো করে দেখো যে তোমার একটা রেজিস্ট্যান্স জানলেই হয়ে যাচ্ছে s ফাইন্ড করতে হবে s এর ভ্যালু যা ইচ্ছা হোক পৃথিবীতে ধরো s এর ভ্যালু একটা যে কোনো একটা মান বলো যে আমার s এর ভ্যালু এত মানে যেটা আমরা জানি না এটা আমার বের করতে হবে ধরে নিচ্ছি s এর ভ্যালু আছে 200 বা 223 এর একটা মান 23 এ ধরে নিলাম এত আছে 223 রয়েছে 223 ইকুয়াল টু কত r এর ভ্যালু আমি জানি আমি নিয়ে বসে আছি r এর ভ্যালু 150 নিয়ে বসে আছি ইনটু 100 মাইনাস l বাই l দেখো এবার l এর ভ্যালু তো একটা বের হবে না l বেরাবে কি বেরাবে l তো বেরাবে এবং l একটা ফাইন্ড করলে ক্যালকুলেট করলে কিন্তু l এর ভ্যালু একটা ফাইনাইট নম্বরে আসবে এবার মজাটা কি হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স থাকলেই হয়ে যাচ্ছে আমার কাছে জাস্ট 150 ওহম আছে আমি যে কোন রেজিস্ট্যান্স বসিয়ে কাজ করে দেব 150 ওহম রয়েছে এবার এই 150 ওহমটা দিয়ে কি করব আমি যে বাদবাকি যাই আসবে আমি কি করব স্লাইডটা ঘোরাবো আমি যে পজিশনটাকে বারবার ঘোরাচ্ছি এখানে ঘুরিয়ে যখনই দেখছি যে আমার গ্যালভানিকের প্রবাহ শূন্য দিচ্ছে তখনই দৈর্ঘ্য মেপে নিচ্ছি নিচে একটা স্কেল দেওয়া আছে দৈর্ঘ্য মাপার জন্য আগের ক্ষেত্রে কি হচ্ছিল আগের ক্ষেত্রে আমাকে রোধগুলোকে প্রেজেন্স রাখতে হচ্ছিল মানে আমাকে বারবার ইনপুট দিতে হচ্ছিল মানে তুলতে হচ্ছে আবার রোধ দিতে হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে কি দিতে হচ্ছে এই ক্ষেত্রে আমি কি করব এই স্লাইডটাকে ঘোরাবো যেটাকে এখানে নিলাম বা এখানে নিলাম তার দৈর্ঘ্যের যদি হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে p বাই q রেশিওটা চেঞ্জ হবে মানে p বাই q রেশিওটাকে আমি যে কোনো অনুপাতে চেঞ্জ করতে পারি যে কোনো অনুপাতে এত ভেরিয়েবল হচ্ছে তার জন্য আমি r বাই s কে ফাইন্ড করে দিতে পারি এই হচ্ছে ব্যাপার ডায়াগ্রাম রয়েছে পেজ নম্বর 283 প্রবলেম সেট 1 এর 1 নম্বর অঙ্ক ঠিক আছে এখানে ডায়াগ্রামে এরকম দেওয়া রয়েছে যে সবার বইয়ে রয়েছে ডায়াগ্রাম চেয়েছে হলো r এর ভ্যালুটা চেয়েছে ab এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স চেয়েছে আর একটা কন্ডিশন বলে দিয়েছি 4 ওহমের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাচ্ছে না তাহলে যদি তাই হয় তো আমরা একটা জিনিস দেখি আমাদের এখান থেকে কার সমান কেভিএল হিসেবে কি কারেন্ট এখান থেকে প্রবাহিত হচ্ছে এটা এভাবে প্রবাহিত হচ্ছে তাই তো তো অলরেডি আমাকে বলে দিয়েছে i পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমি আর কোনো i1 বা i2 দেব না কারণ অলরেডি ডায়াগ্রামে আছে ফার্স্টে a b e f a লুপে প্রথম লুপটাতে কি আসছে 1 ইনটু i কারণ রেজিস্ট্যান্স হচ্ছে 1 ইনটু i আর এই রেজিস্ট্যান্সটা কত ছিল 1 দুটোই 1 ছিল তাই এটা 1 রয়েছে সেখানে আবার কি হচ্ছে প্লাস 1 ইনটু i 4 তো আসবে না কারণ ওদের কোনো প্রবাহ নেই তো প্রবাহ 0 হয়ে যাচ্ছে ইকুয়াল টু কত আসছে 9 মাইনাস 6 কি করে বুঝবো
দুটো বিপরীত দিকে আছে, ঠিক আছে? এটা ক্লকওয়াইজ গেলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, ঠিক আছে? তো যে বড় তার থেকে বাদ দিচ্ছি। তাহলে I ইকুয়াল টু কত আসছে 1.5। ওর মধ্যে কোনো প্রভাব যাচ্ছে না, বলেই দিয়েছে 4 এর মধ্যে দিয়ে কোনো প্রভাব যাবে না। তাহলে 4 ইনটু আমি 0 লিখব, প্রভাব যদি না যায় তাহলে 4 ইনটু 0 করতে হবে। তাহলে I এর ভ্যালু 1.5 অ্যাম্পিয়ার বেরালো। আরেকটা যে লুপ আছে B C D E B, লুপে কি হবে? একটাই আছে, R ইনটু I ইকুয়াল টু কত হবে? 6 মাইনাস ব্যাটারি ঠিকঠাক আছে? না না দাদা ব্যাটারি ঠিক নেই, ব্যাটারি ঠিক নেই, ওটা উল্টো উল্টো হবে, শিওর একদম উল্টো হবে ওটা। ব্যাটারিটা উল্টো হবে, বই ভুল আছে। ভুল আছে ওটা। বই ভুল আছে। তাহলে তোমাদের কি সুন্দর মিলে আছে। না 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 আমাদের আমাদের ছয় আমি আমি ওভাবে করেছি 3 পয়েন্টটা উল্টো হবে। আচ্ছা ঠিক আছে, বইয়ে যেটা আছে সেটা সেই হিসাবে করা যাক, কারণ উত্তর ভুল থাকতেই পারে। উত্তর ভুল থাকতেই পারে। আমরা প্রথমে ঠিকঠাক করি কারণ মেরে হ্যাঁ, নিলে তাহলে আমরা আবার minus তো হিসাব মতন 6 প্লাস 3 হবে। এই তো কাটা। তাহলে হচ্ছে R ইনটু 1.5 ইকুয়াল টু 9, R ইকুয়াল টু 6। আর কারো যদি উত্তর মেলানোর খুব পছন্দ থাকে তাহলে ব্যাটারিটাকে উল্টো করতে হবে। ব্যাটারিটা হচ্ছে তখন এরকম হয়ে যাবে সাইনটা। অবশ্যই আমরা ব্যাটারি উল্টো করে দিই। তখন কি হবে? তখন হতো R ইনটু 1.5 ইকুয়াল টু 6 মাইনাস 3, তখন R ইকুয়াল টু 2 আসছে। এটা হচ্ছে উত্তর। হ্যাঁ তাহলে ব্যাটারি সাইনটাকে উল্টো হওয়া দরকার ছিল, ঠিক আছে? কারণ দুটোই তো ক্লকওয়াইজে কারেন্ট যাবে, তো দুটো ক্লকওয়াইজ গেলে তো যোগ হয়ে যাবে, তো অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হতো আমাকে একটা। তো ওর জন্য এবার হয় উত্তর ভুল আছে, না হলে কোশ্চেনের ওটা ভুল আছে, দেখুন একটা তো ভুল থাকবে। এবার চেয়েছে কি? আমাকে চেয়েছে হলো পটেনশিয়াল চেয়েছে, পটেনশিয়াল AB এর মধ্যে পটেনশিয়াল চেয়েছে। বি পয়েন্টে পটেনশিয়াল কত করে রয়েছে? এই যে কি হলো 2i ইকুয়াল হ্যাঁ কোথায় i 1 ইনটু i 1 ইনটু i হিসাবে তো i1 ই হবে। মানে এখানে তো অলরেডি বলে দিয়েছে ডায়াগ্রামে, আমি কিছু করিনি, আমি কারেন্ট কোনো দিইনি, ওরা বলে দিয়েছে আমাকে এখানে I1 equal to I i1 ইকুয়াল টু i, সবকিছু i2 ইকুয়াল টু i। I equal to I ডায়াগ্রামটা ভালো করে দেখো, ওরা বলেই দিয়েছে যে এই ডায়াগ্রামে i যাবে, এই ডায়াগ্রামেও i যাবে। কারেন্টটা আমি চুজ করিনি, কারেন্টটা ওরাই দিয়ে দিয়েছে। আচ্ছা এবার আমাকে পটেনশিয়াল বের করতে দিয়েছে, তো মানে আমাকে কি দিয়েছে a আর b এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত। বেসিক্যালি দেখো আচ্ছা আচ্ছা VA মাইনাস VB কত হবে? A পয়েন্টে পটেনশিয়াল কত? A পয়েন্টে পটেনশিয়াল হচ্ছে 9 ভোল্ট, কারণ কি 9 ভোল্ট ওখান থেকে স্টার্ট হচ্ছে। আর B পয়েন্টে পটেনশিয়াল কত রয়েছে? 6 ভোল্ট রয়েছে। ও আচ্ছা আচ্ছা ওই লুপটা যেখানে একটা লুপ চুজ করতে হবে, 6 ভোল্ট আছে। দুটো বিয়োজন এই যে এখানে এখানেই তো অ্যাকচুয়ালি आंसर আছে। এই কোডটা হচ্ছে আর কিছু চেয়েছে বিয়োগ করে দিয়ে দাও, এইটুকুই চেয়েছে, ঠিক আছে? মেইনলি হচ্ছে হয় এটা 6 ওহম হবে, না হলে 2 ওহম হবে, ডিপেন্ড করবে ওর উপরে। তার জন্য এই কোনো এফেক্ট করছে না, আর যেভাবে আছে তার উপর। কোশ্চেনে কেউ চাইলে ব্যাটারিকে চেঞ্জ করে দিতে পারে, আর কেউ চাইলে উত্তরটাকে চেঞ্জ করে দিতে পারে, যেটা ইচ্ছে। যাই হোক, এখানে পজিটিভ দিক থেকে কারেন্ট প্রবাহিত হবে, আর এটা এপাশ দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু যদিও লিখেই দিয়েছে, বলে আমার ওই নিয়ে মাথা ব্যথা নেই। শুধুমাত্র ই পয়েন্টে, ই বিন্দুতে KCL থেকে পাই, কারণ কি i3 যাচ্ছে আর ওখানে ঢুকছে কত? i1 i2 ঢুকছে, তাহলে i3 ইকুয়াল টু হচ্ছে i1 প্লাস i2। এবার আমার কাছে আছে a b e f a লুপে, এই লুপটাতে কি আছে? 3i2 প্লাস 2i3 ইকুয়াল টু কত? 6 ভোল্ট, কারণ তোর চলে বল 6ই আছে। কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স করলাম, i3 এর জায়গায় মান বসিয়ে দিচ্ছি 2i1 প্লাস 2i2 ইকুয়াল টু 6, মানে হচ্ছে 5i2 প্লাস 2i1 ইকুয়াল টু 6। এটা আমার এক নম্বর ইকুয়েশন। আর যদি লুপ নেই b c d e b লুপে, তাহলে আসছে হলো 5i1 প্লাস 2i3 ইকুয়াল টু 12। এটাকে আবার লিখতে পারি 5i1 প্লাস 2i1 প্লাস 2i2 ইকুয়াল টু 12, মানে 7i1 প্লাস 2i2 ইকুয়াল টু 12। এটা হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। এবার করতে হবে কি? দুটোকে সমাধান করে i1 i2 কে ফাইন্ড করতে হবে, আর দুটো যোগ করে দিলে আমার আসবে i3 চলে আসবে। তো কত দিয়ে গুণ করতে হবে? এখানে রয়েছে
I1 রয়েছে I2 রয়েছে মানে I2 I1 তাহলে 1 ইনটু যদি 7 করি 1 ইনটু 7 মাইনাস 2 ইনটু 2 তাহলে 1 ইনটু 7 করলে কত আসছে 14 I1 প্লাস 35 I2 ইকুয়াল টু 42 আর 2 ইনটু করলে আসছে 14 I1 প্লাস 4 I2 ইকুয়াল টু 24 বিয়োগ করে দিচ্ছি করে দিলে আসছে হলো এখানে আসছে হলো 31 I2 ইকুয়াল টু এটা আসছে হলো 18 তাহলে I2 ইকুয়াল টু 18 বাই 31 তো ভ্যালু বলবে হ্যাঁ 0.5 এত অ্যাম্পিয়ার হবে অ্যাম্পিয়ার এখানে লিখবো না উত্তর লেখার সময় অ্যাম্পিয়ার লিখে দেবো ঠিক আছে সিমিলারলি I1 কত হবে যেকোনো একটাতে বসিয়ে দাও যেকোনো একটা হয়তো 1 নং একে পাই I1 কত আসছে 2.13 যারা যারা করবে তারা এমনি ক্যালকুলেশনটা করে নেবে আর I3 ইকুয়াল টু কত I1 প্লাস I2 কত দিচ্ছে দুটোকে যোগ করলে 2.671 তাই তো উত্তরে তাই তো I1 1.5 দাদা I1 ও এটা 1.5 ক্যালকুলেশন আলাদা করেছে 1.55 দাদা ওটাও ঠিক আছে তুমি শুধু আইটা আইডি তে দাও I1 টা 1.55 তাহলে এটা যোগ করলে কত আসছে 2.13 একই ব্যাপার এটা তো নিজেরা পড়া যেতে পারে কোনো অসুবিধা নেই 3 নম্বর প্রবলেমে কি বলেছে এরকম ডায়াগ্রাম দিয়েছে যেখানে বলে দিয়েছে পোটেনশিয়াল এট A 0 বলেছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল এট B তাই চেয়েছে আমাকে B পয়েন্টের বিভব নির্ণয় করতে বলেছে এবার A পয়েন্টে যদি পোটেনশিয়াল হয় তাহলে আরেকটু কিছু দেখে নিই আমরা যে এখান থেকে 2 অ্যাম্পিয়ার আসছিল এখান থেকে 1 অ্যাম্পিয়ার গেল এখানে কত গেছে তাহলে 1 অ্যাম্পিয়ার গেছে তাই তো এখান থেকে 1 অ্যাম্পিয়ার গেল মানে KCL লাগাও B বিন্দু থেকে KCL লাগালে কি হবে 2 অ্যাম্পিয়ার তো নামছে মানে এরকম ব্যাপার D বিন্দু তে KCL থেকে পাই লিখে লিখে করতে হয় তার 2 অ্যাম্পিয়ার ইকুয়াল টু মানে যদি ধরে নিই x অ্যাম্পিয়ার যাচ্ছে তাহলে x প্লাস 1 অ্যাম্পিয়ার তো লেখা যায় না 2 ইকুয়াল টু 1 প্লাস x তাহলে x ইকুয়াল টু 1 তাহলে কত যাচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে ওখানে তাহলে হিসাব করে দেখো আরেকটা করে নিই VA মাইনাস BC কত উল্টো পজিটিভ মেরু ওখানে আছে তো BC মাইনাস B BC মাইনাস B এ কত 1 ভোল্ট BC মাইনাস B 1 ভোল্ট তো কারণ ওখানে ব্যাটারিটা 1 ভোল্টের আছে আবার VA কত বলেছে পোটেনশিয়াল 0 বলেছে তাহলে VC ইকুয়াল টু কত হচ্ছে 1 ভোল্ট 1 ভোল্ট হচ্ছে কারণ কি VA ইকুয়াল টু 0 বলা আছে তাহলে C পয়েন্টে এখানে পোটেনশিয়াল কত দাঁড়ালো এখানে VC কত দাঁড়ালো 1 ভোল্টের দাঁড়ালো এর ভালো করে দেখো কারেন্টটা আসছে আমি কি লিখতে পারি VD মাইনাস BC ইকুয়াল টু কত দাঁড়াবে 2 ইনটু 1 কারণ কারেন্ট যাচ্ছে কারেন্ট 1 যাচ্ছে না কারেন্ট 1 পাস হচ্ছে তাহলে রেজিস্ট্যান্স ইনটু করলে তাহলে VD ইকুয়াল টু BC এর ভ্যালু কত রয়েছে 1 দাঁড়িয়েছে 1 এর পাশে কাটলে 3 ভোল্ট হচ্ছে তাহলে D পয়েন্টে পোটেনশিয়াল কত 3 ভোল্ট এবার VD মাইনাস VB কত 2 ভোল্ট এখানে পজিটিভ মেরু এই পাশে রয়েছে 2 ভোল্ট রয়েছে এটা কত 3 মাইনাস VB ইকুয়াল টু 2 তাহলে VB ইকুয়াল টু কত 1 তাহলে B পয়েন্টে পোটেনশিয়াল কত 1 ভোল্ট